তো ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে আসছে, তো এইটা তো দুনিয়ার যত প্রেসিডেন্ট আছে, দুনিয়ার যত দেশ বিদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যারা রয়েছে তারা তো এটা ভালো মতো দেখছে। এখন ভাই সিচুয়েশনটা যেটা দাঁড়াইছে বুঝছেন, এখন সিচুয়েশন যেটা দাঁড়াইছে, এখন আর আইন আদালত ন্যায় নীতি এগুলি কোনো কিছু নেই বুঝছেন। এখন আর আইন আদালত ন্যায় নীতি কিচ্ছু নাই। কোথায় আন্তর্জাতিক আদালত, কোথায় জাতিসংঘ, কোথায় কি, কিচ্ছু নাই। যদি আপনার ক্ষমতা থাকে কইরা দেখেন, আপনাকে বাধা দেওয়ার মতো কেউ নাই। আমার আমেরিকা কইরা দেখাইছে। অন্যান্য যে প্রেসিডেন্টগুলো আছে যাদের নাকি নেইবারিং কান্ট্রিগুলো একটু কিছুটা দুর্বল, কিন্তু দুর্বল কান্ট্রিগুলো এই বড় বড় কান্ট্রিগুলোর মানে স্ট্রং কান্ট্রিগুলোকে খুব ডিস্টারবেন্সের ভিতরে রাখে। তো এইসব বিষয়ে এখন বিভিন্ন দেশ নড়েচড়ে পড়ছে যে তারাও এখন এই ধরনের পদক্ষেপ নিবে কি না। তো এই বছরে বছর ঝামেলা না পাকে বছরে বছর যুদ্ধ বা স্নায়ু যুদ্ধ বলেন, শীতল যুদ্ধ বলেন, কোল্ড হট ওয়ার যাই বলেন না কেন বুঝছেন, এগুলি কাহিনী টাহিনি না করে এখন আমার মনে হয় বড় বড় দেশে যেসব নেতারা আছে তো তারা ডিসিশন নিচ্ছে অন্তত ডোনাল্ড ট্রাম্পকে দেখে যে না এমনি চলে না, বছর বছর আর কাহিনী করার দরকার নেই। যদি বেশি ডিস্টার্ব করে তো তারা তুলে নিয়ে আসো, ঝামেলা শেষ। ডিস্টার্ব যদি করে তাহলে তুলে নিয়ে আসো এবং নতুন কোনো সরকারকে ক্ষমতায় বসাও এবং ওই সরকারের সাথে কাম করে। এক্স্যাক্টলি সেম ঘটনা ঘটছে হলো ভেনেজুয়েলার সাথে, আমেরিকার সাথে। মাদুরোর সাথে কোনো কারণে মিলেনি ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার, মাদুরোকে তুলে নিয়ে আসে। নতুন যে সরকার বসছে শুনলাম তার সাথে বলে সব সেটিং হয়ে গেছে, আমেরিকা যা বলবো সেই নতুন সরকার সেভাবেই কাজ করবে। তো যাই হোক, সুখে শান্তিতে থাকুক, দেখা যাক ভবিষ্যতে বলে দেবে কতটা ভালো আর কতটা মন্দ হয় এতে। তো এখন আসলে হলো ভারতের প্রসঙ্গে। এখন ভারতকে ডিস্টার্ব করে কে? ভারতকে ডিস্টার্ব করে হলো পাকিস্তান, আবার পাকিস্তানকে ডিস্টার্ব করে ভারত, আবার অন্যদিকে বাংলাদেশ ডিস্টার্ব করে ইন্ডিয়াকে। কারণ সারাদিন তারা জয়ধ্বনি দেয়, ওই দিল্লি না ঢাকা এগুলো বলে, তারপরে অকথ্য ভাষায় গালাগালিজ করে এই অ্যাম্বাসেডরকে, হাই কমিশনারকে। ভারতের যে হাই কমিশনার বাংলাদেশে রয়েছেন দেখলাম হাসনাত আবদুল্লাহ ভাই বলতেছে লাইথে বলে তারা বাংলাদেশে ভেজ করবে, এগুলো হলো মুখের ভাষা। তো সারাক্ষণ এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে, এখন বাংলাদেশ তো প্রথম শুরু করে, এটা সত্যি কথা, এবং ভারতের কিছু হিন্দু উগ্রবাদী লোকজন আছে, তো তারাও এটার পাল্টা জবাব মাঝে মধ্যে দেয়, পলিটিশিয়ানরাও বলে। তো এইটা নিয়ে বাংলাদেশের সাথে ভারতেরও চলছে। এখন খেয়াল করে দেখেন, এখন মোদি সাহেব পৃথিবীর চতুর্থ বৃহত্তম সামরিক মিলিটারি পাওয়ার হলো ভারত, পৃথিবীর 4th র্যাঙ্কিং পজিশনে রয়েছে ভারতের মিলিটারি। তো এখন ভারত যদি এখন এই মনে করেন পাকিস্তান আর বাংলাদেশকে এইভাবে ডিস্টার্বড হিসেবেই দেখে যে সারাক্ষণ খালি গুতাগুতি পশ্চিম দিক দিয়ে করে কাশ্মীরে গুতাগুতি, আর পূর্ব দিক দিয়ে করে ভারত বাংলাদেশ হলো ওই চিকেন নেক নিয়ে গুতাগুতি, বুঝছেন। এই গুতাগুতির ভিতরে পইরা ভারতের অবস্থা তো খুব খারাপ এবং দীর্ঘদিন ধরে এই কাহিনী চলতেছে। ভারতের নরেন্দ্র মোদী এখন ইসের মতো ডোনাল্ড ট্রাম্পের মতো ওইভাবে যদি চিন্তা ভাবনা করে, প্ল্যান প্রোগ্রাম যদি করে যে এমনি আর কতদিন, বুঝছেন, এমনি তো কতদিন এগুলো থামামো, এক কাজ করি গুড়াই কেটে দিই ঝামেলা শেষ হয়ে যাবে। তো এইটা চিন্তা করে যদি এখন বাংলাদেশের পরবর্তী এক্সিকিউটিভ চিফ যেই হোক না কেন, বাংলাদেশের তারেক রহমান হোক, আমাদের শফিক ভাই হোক, জামায়াত ইসলামীর হবে নাহলে বিএনপির হবে, দুজনের তো একজন হবে। তো দুজনের মধ্যে যে কোনো একজনের সাথে যদি বনিবনা না হয় ভারতের নরেন্দ্র মোদী, তাহলে এখন নরেন্দ্র মোদীর সামনে তো ওই একটাই পথ খোলা থাকবে, যেটা আমেরিকা করছে, তুইলা নিয়ে আসা, বুঝছেন। আর যদি তুইলা নিয়ে আসে বাংলাদেশের ক্ষেত্রে যদি এটা ঘটে, আপনারা জানেন যে বাংলাদেশে হলো 100টা ফ্যাকরা, বাংলাদেশের পলিটিক্সে হলো 100টা ফ্যাকরা। যদি তারেক রহমানকে যদি তুলে নিয়ে যায়, ইন ফিউচারের কথা বলছি, জাস্ট একটু কল্পনা করেন, যদি তুলে নিয়ে যায় তো তারেক রহমানকে বাঁচানোর জন্য বা তাকে ফেরত আনার জন্য বাংলাদেশে কোনো অবরোধ, হরতাল, আন্দোলন কিছুই হবে না, বরঞ্চ বাংলাদেশে যেসব বিরোধী দলের লোকেরা রয়েছে তারা বরঞ্চ খুশি হবে, মিষ্টি বিলাবে। এই হলো আমাদের বাংলাদেশি জাতি হিসেবে ধর্ম। এটা সত্যি কথা, এটা আপনাদের মানতে হবে যে তারেক রহমানকে তুলে নিয়ে গেছে নরেন্দ্র মোদীর কথা না শোনার জন্য বা ভারতের কথা না শোনার জন্য, এবং সারা বাংলাদেশ কান্নায় একেবারে না খেয়ে রয়েছে 3 দিন, এটা ঘটবে না। এবং একইভাবে যদি শফিক ভাই ক্ষমতায় আসে এবং তাকেও যদি ভারত এইভাবে অ্যাবডাক্ট করে নিয়ে যায় এই আমেরিকার মতো, তাহলে শফিক ভাইয়ের জন্য বাংলাদেশের মানুষ হয়তো 1 দিন 2 দিন কাঁদলে কাঁদতেও পারে, কিন্তু 3 দিন ভুলে যাবে। আর শফিক ভাইয়ের যারা বিরোধী লোকজন আছে তারা আবার রাজপথ দখল করে নেবে, মিষ্টি বিলাবে। এই হলো বাংলাদেশের অবস্থা। তো এখন মোদী সাহেব যদি এটা আজ করতে পারে, এখন বছরে বছর যুদ্ধ না কইরা, কাহিনী না কইরা, ঝগড়া বিবাদ না কইরা, যদি রাষ্ট্রের এক্সিকিউটিভ চিফ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যেই আছে কিনা তারে যদি উঠে লয়ে জায়গা, তাহলেই তো ঝামেলা আছে। তো এখন যেটা আমার কাছে মনে হয়, এই ঝামেলাতে না গিয়ে বরঞ্চ ভারত এবং পাকিস্তান, চীন যাই হোক না কেন সবার সাথে, বুঝছেন, চ্যালেঞ্জ না নিয়ে, বিশেষ করে ভারতের সাথে চ্যালেঞ্জ না নিয়ে মিলে ঝিলে থাকাটি হলো বুদ্ধিমানের কাজ। আর যদি বাংলাদেশেও পাকিস্তানের মতো এই সেনা এই সামরিক খাতে এইভাবে পয়সা করি খরচ করতে থাকে, তাহলে যেটা হবে
পাকিস্তানে যদি 22 কোটি জনসংখ্যার ভিতরে 4 কোটি ভিক্ষুক হয়, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে অন্তত 9 কোটি ভিক্ষুক হয়ে যাব। কারণ বাংলাদেশের তো অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে যাব, খুবই খারাপ হয়ে যাবে। এবং এগুলো হওয়ার পর একে তো আমরা দারিদ্রতায় মরবো, দ্বিতীয়ত তারপর আমরা ভারতের কাছাকাছি যেতে পারবো কিনা আমার সন্দেহ আছে। কারণ ওই পরিমাণ পয়সা তো ভাই আমাদের কাছে নাই, ওই পরিমাণ পয়সা নেই। ভারত একটা বৃহৎ দেশ, তাদের জিডিপি অনেক বড়, অর্থনীতি অনেক বড়, এটা কমন সেন্স। আপনি তো চাইলেই সব কিছু পারে না, কিছু সীমাবদ্ধতা আছে।